স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ শুরু হয়েছে উপন্যাসের অধ্যায় থেকে আশাপূর্ণা দেবী রচিত প্রথম প্রতিশ্রুতি। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব প্রথম প্রতিশ্রুতি উপন্যাস থেকে অধ্যায় 5। রোদে পিঠটা চিনচিন করছে অনেকক্ষণ থেকে। হঠাৎ যেন হু হু করে জ্বলে উঠল। ওহ, বকুল গাছের ছায়াটা দাওয়া থেকে সরে গেছে। বেলা তাহলে কম হয়নি। বিপদে পড়লেন মোক্ষদা। 2 হাত জোড়া, অথচ পিঠের কাপড়টা সরে গিয়ে সরাসরি রোদটা পিঠের চামড়ায় লাগছে। নিজে দেখতে পাচ্ছেন না মোক্ষদা, আর কেউ কাছে থাকলে দেখতে পেত মোক্ষদার হত্তেল রঙা পিঠটার কতকাংশ ফোস্কা পড়ার মতো লাল হয়ে উঠেছে। না, তসর থানখানা না পরে ভিজে থানখানা পরে আমতেল মাখতে বসলেই হতো। ভিজে কাপড় যেন দেহের দাহ অনেকটা নিবারণ হয়। কানা উঁচু ভারী ভারী পাথরের খোড়া দুখানা খানিকটা টেনে নিয়ে সরে গিয়ে দাওয়ার খুঁটির ছায়াটুকুতে পৃষ্ঠ রক্ষা করতে গেলেন মোক্ষদা। সমুদ্রের তৃণখণ্ড, তাছাড়া রোদ এখন দৌড়চ্ছে। এখনই খুঁটির ছায়া সরবে। হঠাৎ মোক্ষদা একটা সত্য আবিষ্কার করে বসলেন। সারা বছরটাই রোদে পুড়ে পুড়ে মলেন তিনি। এই তো কচি আমের আমতেল, এরপরই বাঁকড়া বাঁধা আমের গুড় আম, মশলা আম, তারপরেই পড়ে যাবে আমসত্ত্বর মরশুম। আর সে মরশুমকে সামলে তোলা তো সোজা নয়। আমসত্ত্বর পালা চুকতে চুকতেই অবশ্য বর্ষা নামে। সেই 2-3টে মাসই শুধু রোদে পোড়ার ছুটি। বর্ষা শেষ হতেই দুর্গোৎসবের সুর ওঠে। দুর্গোৎসবের আগে সারা ভাঁড়ারটাতেই তো ঝাড়া বাছা রোদে দেওয়ার ধুম চলে। তারপর পরে তিলের নাড়ুর ধুম। বদ্যি চাটুজ্যের বাড়ির দুর্গোৎসবের তিলের নাড়ু একটা বিখ্যাত ব্যাপার। হাতে বাগিয়ে ধরে কামড় দিতে পারা যায় না, এত বড় নাড়ু। পকান্ন আনন্দ নাড়ু, মুরকির মোয়া সবই কবরেজ বাড়ির বিখ্যাত, কিন্তু সেসব তো তবু 5 হাতের ব্যাপার। নিতান্ত প্রতিমার ভোগের উপযুক্ত সের কতক জিনিস গঙ্গা জলে ভোগের ঘরে তৈরি হলেও বাকি বিরাট অংশটায় অনেকে হাত লাগায়। কিন্তু তিলের নাড়ুটি সম্পূর্ণ মোক্ষদার ডিপার্টমেন্ট। কারণ তিলের নাড়ুর অমন হাত নাকি শুধু এ গ্রামে কেন, এ তল্লাটে নেই। তার সেই নাম কি আর অমনি হয়েছে? আগাগোড়া নিজের হাতে রাখেন বলেই না এদিক ওদিক হতে পায় না। বস্তা বস্তা তিল তো এসে হাজির হলো। তারপর সেই তিল ঝাড়া বাছা, নিখুঁত করে ধুয়ে নিপাট করে রোদে শুকিয়ে ঝুনো করা, ঢেঁকিতে কোটা, প্রকাণ্ড পেতলের সরা চড়িয়ে গুড় জাল দিয়ে দিয়ে নিটুট নিশ্ছিদ্রির ধামায় সেই তিলচুর মেখে মেখে তাড়াতাড়ি গরম থাকতে থাকতে নাড়ু পাকিয়ে ফেলা। এর কোনোটা নিজের হাতে না করলে চলে? একবার বুঝি তিলটা কুটেছিল সেজ বউতে আর বড় বৌমাতে, সেবার তো নাড়ু দয়ে মজল। আগাগোড়া খোসায় ভর্তি। রঙও হলো তেমনি কেলে কিষ্টি। রামকালী নাড়ু দেখে হেসেছিলেন, প্রশ্ন করেছিলেন, এ নাড়ু কার তৈরি? সেই থেকে সাবধান হয়ে গেছেন মোক্ষদা। ঢেঁকির গড়ের কাছে কাউকে একটু বসানো ছাড়া আর সব একা করেন। দুর্গাপুজোয় রোদে পোড়া তো শুধুই তিলের নাড়ু নয়, বাড়ি বাড়ি নেমন্তন্নর কথা বলতে যাওয়া, গুরুপুরুতের বাড়ি সিধে দিতে যাওয়া, সে সবও তো মোক্ষদার ডিউটির মধ্যেই। কারণ তিনি ঝিউরি মেয়ে, কাশীশ্বরীও কতকটা করেছেন আগে আগে। কিন্তু ইদানিং তিনি রোগে কেমন জুবুথুবু হয়ে গেছেন। মাঠ ঘাট ভেঙে রোদে রোদে ঘুরে কাজ উদ্ধার করার সামর্থ্য নেই। মোক্ষদাই সব করেন, আর দিনে অন্ততবার 14-15 স্নান করেন। কেন কে জানে,
আজ রোদের কথাটাই বারবার মনে পড়ছে মোক্ষদার। মনে হলো পুজোর ঝঞ্ঝাট কাটতে না কাটতেই তো বড়ির মরশুম। বছরে 12-14 মণ বড়ি লাগে। আঁশ নিরামিষ দুদিকের প্রয়োজনের দায়টা পোহানো হয় এই দিকেই, কারণ বড়িও তো আম কাসুন্দির মতোই শুদ্ধাচারের বস্তু। আর শুদ্ধাচারের ব্যাপারে কাকে দিয়ে নিশ্চিন্ত হবেন মোক্ষদা নিজেকে ছাড়া? বড়ি দিতে দিতে মোক্ষদার হত্তেল রং কালশিটে মেরে যায়। তবে জিনিস যা হয় তাক লাগাবার মতো। ডাকসাইটে হাত। সাবধানীও খুব মোক্ষদা, কাউকে ছুঁতেই দেন না সাধ্যপক্ষে। বড় বড় তিজেলে ভরে সরাচাপা দিয়ে সাঙায় তুলে রাখেন, সময় মতো বার করে দেন। কত তার স্বাদ! কুমড়ো বড়ি, খাস্তা বড়ি, পোস্ত বড়ি, তিলের বড়ি, জিরের বড়ি, ঝাল মশলার বড়ি, টকে শুক্তোয় দিতে মটর খেসারির বড়ি, বাহার অনেক। ওরই মধ্যে মূলোর বড়িটা আবার আলাদা রাখতে হয়, মাঘ মাসে পাছে ভুলে খাওয়া হয়ে যায়। মাঘ মাসে মূলো খাওয়া আর গোমাংস খাওয়ায় তো তফাৎ কিছু নেই। খুঁটির রোদটা সরে গেছে, পিঠটা আবার চিনচিন করছে, মনটাও যেন চিনচিন করছে। বড়ি পর্ব সারা হতেই আসে কুল, আসে তেঁতুল। কবে তবে রোদে পোড়ার ছুটি? সারা বছর ধরে এই রোদে পোড়ার দায়িত্ব মোক্ষদাকে দিয়েছে কে? এ কথা কে বলবে? তবে মোক্ষদা জানেন এটা তাঁরই দায়িত্ব। আমতেল মাখা একটা সময় সাপেক্ষ কাজ। চটকে চটকে তেলে আমে মিশোতে হবে তো। হয়েছে এতক্ষণে। এবার রাই শস্যের মিহি গুঁড়ো ছড়িয়ে দিয়ে ক্রমাগত রোদ খাওয়ানো। কোমরটা টান করে উঠে পড়লেন মোক্ষদা। পিঠের জ্বালা করা জায়গাটা নড়চড়া পেয়ে আরেকবার হু হু করে উঠল। কিন্তু কি আশ্চর্য! সর্ষে গুঁড়োবার জন্যে রান্নাঘরে এসে ঢুকতেই মনটা হু হু করে উঠল কেন? ঘরে ঢুকেই হঠাৎ কেমন বোকার মতো দাঁড়িয়ে পড়লেন মোক্ষদা। ঘরটা আজ এত বড় দেখাচ্ছে কেন? কই, এমন তো কোনো দিন দেখায় না। বরং ভাত বাড়ার সময় পরস্পরের গা বাঁচিয়ে ব্যবধান রেখে ঠাঁই করতে তো জায়গার অকুলানি লাগে। ঘরের মধ্যে তো রোদ নেই, তবু এই ছায়া শীতল প্রকাণ্ড লম্বা ঘরখানা যেন ওই রোদে খাঁ খাঁ প্রকাণ্ড উঠোনটার মতোই ঝাঁঝা খাঁ খাঁ করছে। আর সেই খাঁ খাঁ করা ঘরের এক প্রান্তে বড় বড় দুটো উনুন তাদের মাঝা ঘষা নিকোনো চুকোনো চেহারা নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে বহু অকথিত শূন্যতার প্রতীকের মতো। উনুন দুটোকে আজ আর আগুনের দাহ সহ্য করতে হবে না। ওরা হয়তো এই নিরালা ঘরে স্তব্ধ হয়ে বসে নিজেদের শূন্যতার পরিমাপ করবার অবকাশ পাবে। আজ ওদের ছুটি, আজ এদের একাদশী। মোক্ষদার ছুটি নেই কেন? ঘরের নর্দমার কাজ বরাবর একটা জল ভর্তি ঘড়া বসানো থাকে নেহাত সময় অসময়ের জন্যে। মোক্ষদাই শেষবারের স্নানের পর এনে রেখে দেন। তেল তেল হাতটা ঘড়া কাত করে ধুয়ে নিয়ে মোক্ষদা হঠাৎ আছড়া আছড়া জল নিয়ে সজোরে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন। পিঠের রোদে চিনচিনে জায়গাটার জ্বলুনি একটু ঠান্ডা হোক। দূর ছাই, হাত ধুতে পুকুরে গেলেই হতো, তবু একবার গা মাথা ভিজিয়ে আসা যেত। গায়ের চামড়াটা খানিক ভিজলেও যেন ভেতরের তেষ্টাটা খানিক কমে। একাদশীর দিন তেষ্টা কথাটা মনে আনাও পাপ। এ কি আর জানেন না মোক্ষদা? তাই আবার তাঁর মতো বয়স ভাঁটিয়ে যাওয়া শক্তপোক্ত মজবুত বিধবার। কিন্তু মনে করব না, বললেও মনে যদি এসে যায়, সে পাপকে তাড়ানো যায় কোন অস্ত্রে? রোদ লাগলে বৈশাখ জ্যৈষ্ঠীর দুপুরে তেষ্টাটা জানান দেয় বেশি। কিন্তু উপায় কি? আজকেই যে যত রাজ্যের বাড়তি কাজ করবার পরম দিন,
আজকের মতো এমন অখণ্ড অবসর আর কদিন জোটে। রাই শস্যের সন্ধানে কুলুঙ্গিতে তুলে রাখা রঙিন ফুলকাটা ছোট ছোট ছোবা হাঁড়ির একটা পারলেন মোক্ষদা। সব হাঁড়িতে এক্কেবারে সম্বৎসরের মশলা ঝেড়ে বেছে তুলে রাখা হয়, আর নিত্য প্রয়োজনে দুটি দুটি বার করে কাঁচা ন্যাকড়ার কোণে কোণে পুঁটলি বেঁধে রাখা হয়। শুধু এরকম অনিত্য প্রয়োজনে মূল ভাঁড়ারে হাত পড়ে। একটা পাথর বাটিতে আন্দাজ মতো সর্ষে ঢেলে নিয়ে শিল পেতে বসতে যাচ্ছিলেন মোক্ষদা। হঠাৎ দরজার কাছে শিবজায়ার গলা বেজে উঠল। কালে কালে কি হলো গো? এ যে কলির 4 পো পুরল দেখছি। আমাদের ধিঙ্গি অবতার মেয়ের আসপদ্দার কথাটা শুনেছ ছোট ঠাকুরছি? ধিঙ্গি অবতার মেয়ের আসপদ্দার ইতিহাস শোনার আগেই ভাজের আসপদ্দায় রে রে করে ওঠেন মোক্ষদা। উঠোনের পায়ে তুমি দাওয়ায় উঠলে সেজবো? আর ওইখানি আমার আচারের খোড়া। বলি তোমরা শুদ্ধ যদি এই রকম জবন হও। শিবজয়া ঈষৎ রুষ্টভাবে বললেন, তোমার এক কথা ছোট ঠাকুরঝি, উঠোনের পায়ে দাওয়ায় উঠে আসবো আমি অমনি অমনি? এই দেখো, পায়ে হাতে গোবর লেগে, হাতে করে এক নাদ এনে পৈঠের নিচেও ফেলে সেই গোবর 2 পায়ে মারিয়ে তবেই না উঠেছি। নিতান্ত পক্ষে পুকুরে নেমে পা ধুয়ে আসা যদি সম্ভব হয়, তাহলে অনুকল্প হিসেবে এই ব্যবস্থা দিয়ে রেখেছেন মোক্ষদা। তবু সেজ বইয়ের আশ্বাসবাণীতে তেমন নিশ্চিন্ত হলেন না। সন্দিগ্ধ সুরে বললেন, বলি গোবরটা নিজেদের তো, নাকি আর কারুদের ঘরের এ টোকাটা খাওয়া গরুর? শোনো কথা। জেরা থামানোর চেষ্টায় বলে ওঠেন শিবজয়া, আমাদের উঠোনে আবার অপরের গরুর গোবর আসবে কোত্থেকে? কিন্তু থামাতে চাইলেই কি সব জিনিস থামে? মোক্ষদার জেরাও থামল না। তিনি একটু কটুহাস্যে বলে উঠলেন, ও মালো, আমাদের উঠোনে অন্যের গরুর গোবর আসবে কোত্থেকে? তোমার কথা শুনে মাঝে মাঝে মনে হয় সেজ বউ তুমি যেন এইমাত্র মায়ের পেট থেকে পড়লে। শিবজয়া ননদকে খুব ভয় করলেও তবু ছোট ননদ, তাই বিরক্ত সুরে বলে ফেলেন, নাও বাবা, তোমার কাছে আশাই দেখছি ঝকমারি। গোবিন্দ বাড়ি থেকে ফিরতে পথে আমাদের কীর্তিমান মেয়ের কীর্তির কথা শুনে হাঁ হয়ে গেলাম, তাই থাকগে। মোক্ষদা এতক্ষণে একটু নরম হন, প্রায় সন্ধির সুরেই বলেন, কেন, কি আবার করলো কে? সত্য বুঝি? তবে আবার কে? শিবজয়া ঔদাসীন্য ত্যাগ করে মহোৎসাহে পুরনো সুর ধরেন, সত্য ছাড়া আর কার এত বুকের পাটা হবে? হারামজাদি নাকি জটার নামে ছড়া বেঁধে পাড়ার গুষ্টি শুদ্ধ ছেলে মেয়েকে শিখিয়ে দিয়েছে, আর গাঁ শুদ্ধ ছেলে পিলে জটাকে কি জটার মাকে দেখলেই ঝোপঝাড়ের আড়াল থেকে শুনিয়ে শুনিয়ে তাই আওড়াচ্ছে। জটার মা তো রেগে গাল দিয়ে সাপ সাপান্ত করে একাকার। শেষ পর্যন্ত সবটুকু শোনবার জন্যে ধৈর্য ধরে চুপ করে তাকিয়েছিলেন মোক্ষদা। এবার ভুরু কুঁচকে তীক্ষ্ণ স্বরে বলে ওঠেন, ছড়া বেঁধেছে মানে কি? মানে কি? তাই কি ছাই? আমি আগে বুঝতে পেরেছিলাম। মেয়ে মানুষ যে আবার ছড়া বাঁধে বাপের জন্মেও শুনিনি। তারপর পথে আস্তে আস্তে দেখি এক পাল ছোঁড়া হি হি করে হাসতে হাসতে বলছে, জটা মোটা পাগোদা, ভেংচি কেটে আরও সব কত কি পয়ার ছন্দ বলতে বলতে যাচ্ছে। মোক্ষদা আরও ভুরু কুঁচকে বলেন, ছড়া বেঁধেছে সত্য? তবে আর বলছে কি? ওই মেয়ে হতেই এ বংশের মুখে চুনকালি পড়বে। মোক্ষদা এবার শিলটা পাততে পাততে বলেন, রামকালী চন্দর এখন বুঝছেন না, এরপর টের পাবেন যখন শ্বশুরঘর থেকে ফেরত দিয়ে যাবে। ভেংচি কাটা ছড়া বোধহয় জটা বউ ঠেঙিয়েছিল বলে। তবে না তো কি, বলি পরিবারকে আবার না মারেন কোন মদ্য? ঢলানি বউ অমনি তিলকে তাল করে। দাঁত কপাটি লাগিয়ে পাড়ায় লোক জানাজানি করে ছাড়লেন।
জটার মা বলছে ছোঁড়াগুলোর জ্বালায় নাকি জটা বেচারা ঘরের বার হতে পারছে না। কি গেরো বলো দেখি। মোক্ষদা ঘসঘস করে শিলে সর্ষে রগড়াতে রগড়াতে বলেন, হাতের কাজটা মিটিয়ে নিয়ে যাচ্ছি আমি বৌমার কাছে, ভালো করে সমঝে দিয়ে আসছি। মায়ের আশকারা না থাকলে মেয়ে কখনো এত বড় বেয়াড়া হয়? পাড়ার ছোঁড়াদের সঙ্গেই বা রাত দিন এত মশকরা কিসের? একটা কলঙ্ক রটে গেলে তখন রামকালীর মুখটা থাকবে কোথায়? পয়সাওয়ালা বলে তো সমাজ রেয়াত করবে না। শিবজায়ার কাজ কিছুটা সিদ্ধ হলো। বড় জায়ের নাতনির বিরুদ্ধে ছোট ননদকে কিছুটা তাতাতে পেরেছেন। শেষমেশ বলেন, তুমি যাই আছো ছোট ঠাকুরঝি, তাই এখনো সংসারে একটা হক কথা হয়, নইলে আমরা তো ভয়ে কাঁটা। ভয় আবার কিসের? মোক্ষদা দুম করে শিলটা তুলে ফেলে বলেন, ভয় আবার কিসের? ভয় করব ভূতকে, ভয় করব ভগবানকে। মানুষকে ভয় করতে যাব কেন? বিধবা পিসিকে ভাত দিয়ে পুষছে বলে যে হক কথা শুনতে হবে না রামকালীকে, এ তুমি ভেবো না সেজ বউ। সে যাক, জটার বউর প্রায়শ্চিত্তের কিছু ব্যবস্থা হয়েছে? ও মা, তুমি শোনোনি সে কথা? প্রায়শ্চিত্ত তো করবে না। করবে না? না, রামকালী নাকি ভট্টাচার্যকে শাসিয়েছে প্রায়শ্চিত্তের বিধান দিলে তাকে গাঁ ছাড়া করবে। তার মানে? আকাশ থেকে পড়লেন মোক্ষদা। মানে বোঝো, অহমিকা আর কি। আমি গায়ের মাথা, আমি যা খুশি তাই করব। মোক্ষদা সর্ষে গুঁড়ো ছড়ানো আচারের খোড়া দুটো দুম দুম করে ঘরে তুলে ঘরের কপাটটা টেনে শেকল তুলে দিয়ে বলেন, যাচ্ছি, দেখছি পয়সার বার কত বেড়েছে রামকালীর। সত্য আছে বাড়ি? বাড়ি? দুপুরবেলা বাড়ি থাকবারই মেয়ে বটে সে, কোথায় আগানে বাগানে ঘুরে বেড়াচ্ছে। বেওয়ালা মেয়ের এত বুকের পাটা এতখানি বয়সে দেখিনি কখনো। তসরখানা গুছিয়ে পড়ে উঠোন পার হয়ে খড়খড় পায়ে বেড়ার দরজা খুলে পথে পড়লেন মোক্ষদা। ফিরে তো স্নান করতেই হবে, একবার কেন কতবার। কিন্তু এসবের একটা হেস্তনেস্ত দরকার। জগতের কোথাও কোনো অনাচার ঘটবে এ মোক্ষদা বরদাস্ত করতে পারবেন না। কিন্তু ও কি, একটু এগোতেই থমকে দাঁড়াতে হলো। বজ্রাহতের মতোই থমকানি। দেখলেন একখানা তেপেরে শাড়িতে গাছ কোমর বেঁধে এক রাশ রুক্ষ চুল উড়িয়ে এক হাঁটু ধুলো মেখে একদল ছেলে মেয়ের সঙ্গে আমবাগানের মাঝখান দিয়ে চলেছে সত্য, হি হি করতে করতে, আর সমস্বরে কি যেন একটা ছড়ার মতোই আওড়াতে আওড়াতে। দাঁতে দাঁত চেপে আরও একটু এগিয়ে গেলেন মোক্ষদা। দলের পিছন দিকে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে চেষ্টা করলেন। হি হি হাসির চোটে সব কি শোনাই যায় ছাই, তবু বালক কণ্ঠের শানানো সুর আর বারবার উচ্চারণ করছে, কাজেই ক্রমশ সবটাই কর্ণগোচর থেকে মর্মগোচর হয়ে যায়। শুনতে পেলেন খাঁজে খাঁজে হাসি ছড়ানো সেই ছড়া, জটা দাদা পা গোদা যেন ভোদা হাতি, বউ ঠ্যাঙানো দাদার পিঠে ব্যাঙে মারে লাথি, জটা জটা পেট মোটা ভাত মারবার ধাড়ি, দেখবো মজা কেমন সাজা যাও না শ্বশুর বাড়ি। বলতে বলতে চলে গেল ওরা। মোক্ষদা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। না, ভাইপোর মেয়ের কবিত্ব শক্তির পরিচয় অভিভূত নয়, স্তম্ভিত হলেন এ মেয়ের ভবিষ্যৎ ভেবে। একে তিনি শাসন করতে এসেছেন, এরপরে আর একে শাসন করে শায়েস্তা করবার স্বাদ তাঁর নেই। শুধু এইটে মনে মনে অনুধাবন করলেন, একে নিয়ে চিরকাল জ্বলে পুড়ে মরতে হবে তাঁদেরই, কারণ শ্বশুর বাড়ি থেকে তো মারতে মারতে খেদিয়ে দেবেই। কাগজের চিলতেও মোড়া গোটা কতক ওষুধের বড়ি আঁচলের গিঁট থেকে খুলতে খুলতে সত্য তার শানানো গলাটাকে কিঞ্চিত নামিয়ে বলল, এই নাও বউ, কি যেন বটিকা।
বাবা বলে দিলেন সকাল সন্ধে একটা করে বটিকা পানের রস দিয়ে খেতে, গায়ে বল পাবে। আর গায়ে বল, মনের বল তো সমুদ্রের তলায়, ভয়ে বুক কেঁপে থরথর। জটার বউ কাতর করুণ কণ্ঠে ফিসফিস করে বলে, হেই ঠাকুরজি, তোমার পায়ে ধরি, ঔষধ তুমি নিয়ে যাও, ঔষধ খাচ্ছি দেখলে ঠাকুরুন আর আমাকে আস্ত রাখবেন না। সত্য গিন্নির মতো গালে হাত দিয়ে বলে, ও মা শোনো বৃত্তান্ত, দেহ দুর্বল হয়েছে, মিনি মাগনায় ওষুধ পাচ্ছ, খেলে শাওরি তোমায় মেরে ফেলবে, তুমি যে তাজ্জব করলে গা। দোহাই গো ঠাকুরজি, একটু আস্তে। প্রায় কাঁদো কাঁদো মুখে বলে, জটার বউ তোমার দুটি পায়ে পড়ছি, ঠাকুরনের কানে গেলে পুকুরে ডুবে মরা ছাড়া আর গতি থাকবে না আমার। সত্য এবার একটু গুছিয়ে বসে অবাক গলায় আস্তে আস্তে বলে, কি শুনলে গো? ওই যে মেরে ফেলার কথা বললে, জানো তো ভাই সমস্ত, মামা ঠাকুর ওষুধ পাঠিয়ে দিয়েছেন, আর সেই ওষুধ আমি খাচ্ছি। ওরে বাপরে, এই দেখো ঠাকুরজি, আমার বুকের ভেতর কেমন তোর ঢেঁকির পাড় পড়ছে। জটার বইয়ের ওই ব্যাধের তাড়া খাওয়া হরিণের চোখের মতো চোখ আর ঘুঁটের ছাইয়ের মতো পাঁশুটে রঙা মুখের দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ কেমন চিন্তাশীল দেখায় সত্যবতীকে। কিছুক্ষণ চুপ করে থেকে ওষুধগুলো ফের আঁচলে বাঁধতে বাঁধতে বলে, আচ্ছা তাহলে ফেরত নিয়ে যাই। ফেরত? মামা ঠাকুরের কাছে? আরেক ভয়ে বুকের রক্ত হিম হয়ে আসে জটার বইয়ের। আর এবার আর কাঁদো কাঁদো নয়, ভ্যাক করে কেঁদেই ফেলে। ও সত্য ঠাকুরজি, তোমার পা ধোয়া জল খাই, তোমার কেনা গোলাম হয়ে থাকি, ও বড়ি মামা ঠাকুরকে ফেরত দিতে যেও না, ফেরত দিতে যেও না। হঠাৎ সত্য তার নিজের স্বভাবসিদ্ধ হাসি হেসে ওঠে, এই সেরেছে, বেয়ারামে পড়ে দেখছি তোমার ভীমরতি ধরেছে বউ, শাওরির ভয়ে ওষুধ খাবেও না, আবার ফেরতও দেবে না, তবে বড়িগুলো কি আমি খেয়ে নেব? দাও তাহলে এক খোঁড়া পানের রস করে দাও, সবগুলো একসঙ্গে গুলে গিলে ফেলি। জটার বউ এবার মনের কথা খুলে বলে, শাওরির অসাক্ষাতে ওষুধ খাবার সাহস তার নেই, বলে কয়ে সাক্ষাতে খাবার তো আরই নেই, অতএব অতএব পুকুরের জলে। পুকুরে? সত্যর চোখে আগুন জ্বলে ওঠে। বাবার দেওয়া বড়ি স্বয়ং ধন্বন্তরী, তা জানো? এ বড়ির অপমান করলে ধন্বন্তরীর অপমান, তা জানো? তবে আমি কি করি? ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে জটার বউ। সত্যর অবস্থা দেখে কাতর না হয়ে পারে না, একটু ভেবেচিন্তে বলে, তা হলে নয়, এক কাজ করি, পিসিকেই দিয়ে যাই, বলি বাবা পাঠিয়ে দিয়েছেন। বাবা অবশ্যই বলেছিলেন পিসিকে দিস না, তাহলে খেতে দেবে না, ফেলে দেবে। তুতিয়ে পাতিয়ে কাকুতি মিনতি করে বলে যাই। উঠে দাঁড়ায় সত্য, আর সঙ্গে সঙ্গে ওর কাপড়ের একটা খুঁট ধরে হুমড়ে প্রায় ওর পায়ে পড়ে জটার বউ। ও ঠাকুরজি, তার চাইতে তুমি আমার গলায় পা দিয়ে মেরে রেখে যাও, আঁশবাটি দে, কেটে রেখে যাও আমায়। সত্য আবার বসে পড়ে, একটা নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা বউ, তোমাদের এত ভয় কিসের বলতে পারো?